ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন মন্তব্য পশ্চিমা গণমাধ্যমের। যুক্তরাষ্ট্রের কাছে ধাক্কা খেয়ে এরদোয়ানের দ্বারস্থ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ট্রাম্প কাণ্ড। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পররাষ্ট্রনীতিতে সংকট তৈরি করেছেন ট্রাম্প। তিক্ততা ভুলে শিগগিরই দূতাবাস সচল করবে যুক্তরাষ্ট্র রাশিয়া। যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকে মধ্যস্থতায় সৌদি যুবরাজ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প, এমন মন্তব্য করেছেন কিছু পশ্চিমা গণমাধ্যম। তবে ইউক্রেন মনে করে এটা বিশ্বাসঘাতকতা নয়, বরং পরিস্থিতির চাপ। তবে কি এমন চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের উপরে? বিস্তারিত নাজমার প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 24 ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। বাস্তবে তা হয়নি। তবে প্রেসিডেন্ট হিসেবে মাত্র 3 সপ্তাহ পার হতেই এই যুদ্ধ থামানোর প্রক্রিয়া দুরন্ত গতিতে এগোতে শুরু করেছে। 12 ফেব্রুয়ারি ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেন। এরপর ট্রুথ সোশ্যালে পোস্ট করেন যে তারা যুদ্ধের কারণে প্রাণহানি রোধের বিষয়ে একমত হয়েছেন। এই আলোচনার পরপরই সৌদি আরবে তাদের মধ্যে একটি সম্ভাব্য শীর্ষ সম্মেলনের ঘোষণা আসে। 13 ফেব্রুয়ারি ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে এক বক্তৃতায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাবের কিছু মূল দিক তুলে ধরেন। আগের মার্কিন প্রশাসনের অবস্থান থেকে একেবারে ভিন্ন পথে গিয়ে তিনি বলেন, ইউক্রেনের পক্ষে তার সব ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব নয়। আলোচনার পর উন্মুক্ত রাখতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টিও বাদ দিতে হবে, এতে সায় দেয় ট্রাম্প। ট্রাম্প ও হেগসেথের এই ঘোষণার পর কিছু পশ্চিমা গণমাধ্যম সঙ্গে সঙ্গেই একে ইউক্রেনের প্রতি বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেয়। বাস্তবে ওয়াশিংটন সত্যিই কিয়েভকে পরিত্যাগ করেছে, কিন্তু এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ইউক্রেনের সঙ্গে মার্কিন সম্পর্কের ধরন বিবেচনায় এমন পরিণতি অনেক আগেই অনুমেয় ছিল। অনেকে এই পরিস্থিতির জন্য ট্রাম্পকে দায়ী করে, তবে ইউক্রেন মনে করে তাদের সঙ্গে আসলে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমা দেশগুলো। তারা ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ভরসায় ইউক্রেন আপোষের পথ প্রত্যাখ্যান করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়, আর এটি মূল কারণ। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের কাছে ধাক্কা খেয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু এমন সময় গেলেন যখন তাকে ছাড়াই সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হচ্ছে যুদ্ধ বন্ধের আলোচনা। অথচ এদিকে রাশিয়াকে দমন করতে তুরস্কের কাছে সহযোগিতা ও বন্দি বিনিময়ের আবদার করেছেন জেলেনস্কি। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাতে যুক্ত করা হয়নি ইউক্রেনকে, কিন্তু ঠিক একই সময়ে তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 17 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে পৌঁছান জেলেনস্কি। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি জানান, এরদোয়ানের সঙ্গে আলোচনায় বন্দি বিনিময় সহ অন্যান্য বিষয়ে কথা বলবেন তিনি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলেন জেলেনস্কি। এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে 18 ফেব্রুয়ারি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন তারা। 18 ফেব্রুয়ারি এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর আঙ্কারার প্রেসিডেন্টের প্রাসাদে। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসেন ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা। এদিকে ক্রেমলিন বলছেন প্রয়োজন পড়লে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে দেশটি, তবে পশ্চিমাদের নেতৃত্বে মস্কোর উপর নিষেধাজ্ঞা দেয়া থেকে দূরে থেকেছে তারা। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভূমিকা রেখেছে তুরস্ক। এখন দেখার পালা যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউক্রেন তুরস্ক সম্পর্ক কতটা মজবুত হয়। কবির চৌধুরী জয়, মাই টিভি। পর্যটক আকর্ষণে নকল তুষারে ঢাকা হলো চীনের একটি গ্রাম। প্রতি বছর দেশি বিদেশি বহু পর্যটক তুষার দৃশ্য উপভোগ করতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের গ্রামে আসেন। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে চন্দ্র নববর্ষ উদযাপনে সকলে ভ্রমণে আসেন। এবছরও ক্যালেন্ডারের পাতা উল্টে চন্দ্র নববর্ষ এসেছে, কিন্তু এবছর চীনের আবহাওয়া অপেক্ষাকৃত উষ্ণ ছিল, এ কারণে পর্যাপ্ত তুষারপাত হয়নি। তাই নিরুপায় গ্রামবাসী পর্যটক টানতে তুলা ও সাবান দিয়ে নকল তুষার তৈরি করেন।
কিন্তু স্নো ভিলেজ ঘুরতে আসা পর্যটকদের কাছে নকল তুষার তৈরির পরিকল্পনা মোটেও ভালো লাগেনি। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সংকট তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি চীনকে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, অন্যদিকে আবার বাণিজ্য চুক্তি নিয়ে তাদের সঙ্গে আলোচনার জন্য পথ খুলেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই ফ্লিপ ফ্লপ নীতি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকে আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয় মার্কিন পররাষ্ট্রনীতি। তিনি শপথ নেওয়ার অল্প সময় পার হতে না হতেই হয়ে গেছে অনেক কিছুই। ইউক্রেন ও গাজা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক একজন এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে ধোঁয়াশায় পড়েছে বিশ্ব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ইউক্রেন ফিরে পাবে বলে মনে করাটা অবাস্তব। ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের দাবিও বাস্তবসম্মত নয়। তবে পরে তিনি নিজের বক্তব্য থেকে পিছু হটেন। মিউনিখে হেগসেথের বক্তব্য নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বিষয়টি জানেন এবং পিটের সঙ্গে কথা বলে কি হয়েছে তা বের করবেন। এরপরই প্রশ্ন উঠে, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্র নীতি কিভাবে সামনে আনা হচ্ছে। মিউনিখে যা ঘটেছে তা থেকে এটাই মনে হয়েছে, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। গাজার মালিকানার পাশাপাশি সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। পরে ওই বক্তব্য কিছুটা সংশোধনের চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। তারা বলেছেন গাজাবাসীকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেওয়া হবে। তবে সেই প্রচেষ্টার পরে ট্রাম্প আবার বলেছেন, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরানো হবে, তাদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এমন অস্থির পররাষ্ট্রনীতি কেবল তার নিজের দেশের মধ্যে নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এক ধরনের অস্থিরতার সৃষ্টি করছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। অবশেষে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে সম্মত রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতাবাসে কর্মীদের পুনর্বহাল, ইউক্রেন শান্তি আলোচনা এগিয়ে নিতে একটি উচ্চ পর্যায়ের দল তৈরি এবং উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা অন্বেষণ করতে সম্মত হয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। ইউক্রেন সংঘাতের অবসান হলে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের জন্য অসাধারণ সুযোগ তৈরি হবে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিক্ততা ভুলে সম্পর্ক উন্নতি হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার। দীর্ঘ বিরতির পর দুই দেশ শিগগিরই তাদের দূতাবাস কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে। দূতাবাস বন্ধ থাকার কারণে গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। অনেকের ধারণা, নতুন এই পদক্ষেপ উভয় দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রথম ধাপ হিসেবে একে অপরের কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 18 ফেব্রুয়ারি সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ও রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানান। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। মার্কো রুবিও জানান, উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের নিজ মিশনের কাজ আবারও শুরু করতে খুব দ্রুত কর্মকর্তাদের একটি দল নিয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেছে, এটি আমাদের সম্পর্কের পুনর্গঠন ও বৃহত্তর কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রুবিও আরও জানান, দুই দেশের মিশন কিভাবে আবার কাজ শুরু করবে তা বিস্তারিত তথ্য তিনি জনসম্মুখে প্রকাশ করবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রশংসা করেছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বেশি সহযোগিতা ও যোগাযোগের আশা প্রকাশ করেছে। দূতাবাস সচল হলে কূটনৈতিক কর্মীরা নতুন করে ভিসা প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং দুই দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি আবারও চালু হবে। তবে উভয় পক্ষই নিশ্চিত করেছে যে একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি শুরু হতে পারে। তবে বিভিন্ন বিষয় নিয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এখন সবার নজর থাকবে এই পদক্ষেপের পরবর্তী কূটনৈতিক সাফল্য এবং এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্কের গতি কেমন হবে তা দেখতে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠকে মধ্যস্থতা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সৌদি যুবরাজের এই উদ্যোগ আন্তর্জাতিক স্তরে অনেকের নজর কেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মীমাংসার পথে নতুন দিক নির্দেশনা হবে এই মধ্যস্থতা। সেই সাথে বিশ্ব রাজনীতি এবার নতুন মোড় নেবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্ব রাজনীতি এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই সৌদি যুবরাজের এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি আরবের মধ্যস্থতায় কোনো একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক নতুন সূচনা হতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা শান্তির পক্ষে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করছি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে আমাদের প্রতিশ্রুতি রয়েছে। যদিও বৈঠকটির ফলাফল এখনও অপ্রকাশিত, তবে এই মধ্যস্থতায় বিশ্ব রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে, যা ভবিষ্যতে রাজনৈতিক সম্পর্কের মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রথম ধাপ হিসাবে একে অপরের কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 18 ফেব্রুয়ারি সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ও রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানান। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। গত এক দশক ধরে যুক্তরাষ্ট্র রাশিয়ার পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশ কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং একে অপরের মিশনে নতুন কর্মী নিয়োগ করা কমিয়ে ফেলেছে। ইরানের রাজধানী তেহরান থেকে অন্য জায়গায় স্থানান্তরের কথা ভাবছে ইরান সরকার। ইরানের রাজধানী তেহরানের যানজট এখন অসহনীয়। এর উপর নগরীর ভূপৃষ্ঠ ক্রমশ দেবে যাচ্ছে। এজন্যই রাজধানী স্থানান্তরের কথা ভাবছে দেশটির সরকার। দক্ষিণে ওমান উপসাগরের কাছাকাছি কোনো একটি স্থানে রাজধানী গড়ে তোলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান প্রশাসন। 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লবের পর থেকে এই ভাবনা ভাবা হচ্ছে, কিন্তু এই ভাবনা বাস্তবে রূপ দেওয়ার পেছনে বিশাল খরচ ও কর্মযজ্ঞ চালাতে হবে। সেই বিবেচনায় এই পরিকল্পনা বরাবর বাতিল হয়ে গেছে। সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন করে এই ভাবনাকে উস্কে দিয়েছেন এবং তিনি এটি বাস্তবায়ন করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।